একজন মধ্যবিত্ত ছেলে গ্র্যাজুয়েশনের পরে স্বপ্ন দেখে সে বড় কোনো কর্পোরেট ব্যাংকে চাকরি করবে। ভাগ্যক্রমে তার চাকরিটা হয়েও যায়, কিন্তু আস্তে আস্তে সে জানতে পারে এই কর্পোরেট দুনিয়াটা চলেই তেলবাজি, বিশ্বাসঘাতকতা আর দুর্নীতির উপরে। সৎ মানুষের এখানে টিকে থাকার কোনো সুযোগ নেই। তাই সেও এক পর্যায়ে এসবে জড়িয়ে তরতর করে সাফল্যের চূড়ায় চলে যায়। কিন্তু শেষ পর্যন্ত সে যা ঘটায় তা নিশ্চিত আপনাকে আনন্দ এবং অভিজ্ঞতা দুটোই দেবে। চলুন তাহলে দেখে আসি চাইনিজ সিনেমা দ্য গিল্ডেড গেমের এক্সপ্লানেশন। তবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে নিন প্লিজ। মুভির শুরুতে একটা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান দেখানো হয়। সেখানে সদ্য গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট এবং সম্মাননা তুলে দেওয়া হচ্ছিল। তো গ্র্যাজুয়েট হওয়ায় গাওহান এবং ফেং এই দুই বন্ধুকেও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তাদের বাবা মায়েরাও উপস্থিত ছিল। গাওহান সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির হলেও ফেং এর বাবা মিস্টার সু অনেক বড়লোক ছিল। অনেক বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন তিনি। ফেং তেমন একটা ভালো স্টুডেন্ট ছিল না, বলা চলে গাওহানের জন্যই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছে। এই জন্য মিস্টার ছু গাওহানকে ধন্যবাদ জানিয়ে বলে গাওহানের যে কোনো প্রয়োজনে মিস্টার সু তাকে হেল্প করবে। তো গ্র্যাজুয়েশন যেহেতু শেষ, তাই গাওহান চাকরির সন্ধানে বের হয়। সে ব্লু স্টোন নামের একটা ইন্টারন্যাশনাল ব্যাংকে ইন্টারভিউ দিতে যায়। তার মতো আরো কয়েকশো জন ছেলে মেয়েও ইন্টারভিউ দিতে এসেছিল। তবুও সে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে। কিন্তু ইন্টারভিউ শেষ না হতেই স্টাফ এসে জানায় আর কারো ইন্টারভিউ নেওয়া হবে না। তাই গাওহান সহ সবাই হতাশ হয়ে বেরিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে গাওহান একটা ক্যাফেতে বসেছিল, তখন তার কাছে ব্লুস্টোন থেকে ফোন আসে এবং জানানো হয় তাকে সিলেক্ট করা হয়েছে। তাকে ঠিক কিভাবে সিলেক্ট করা হলো এটা সে বুঝতে পারছিল না, তবে সে যে সিলেক্ট হয়েছে এই আনন্দেই সে লাফাতে শুরু করে। তো পরের দিন গাওহান ব্লু স্টেশনের এমডি লি এর সাথে দেখা করে। লি গাওহানের সিভি দেখার পরে জিজ্ঞেস করে, মিস্টার সু তোমার কে হন? গাওহান জানায় উনি আমার বন্ধুর বাবা। আসলে মিস্টার সু এই কোম্পানির শেয়ার হোল্ডার। সে ইন্টার্নশিপের কোটায় গাওহানের চাকরিটা পাইয়ে দিয়েছে। লি আর তেমন কিছু না বলে গাওহানকে সেমিনার রুমে পাঠিয়ে দেয়। সেখানে তার মতো সিলেক্ট হওয়া বাকি ইন্টার্নরাও বসেছিল। সেখানে ম্যানেজার মাইক সবার উদ্দেশ্যে জানায়, তোমাদের 6 মাসের জন্য ইন্টার্নশিপে রাখা হবে। এই 6 মাসে যারা বেস্ট পারফরমেন্স দিতে পারবে তাদেরকেই পার্মানেন্ট চাকরি দেওয়া হবে। আলোচনা চলাকালীন ম্যানেজারের গাওহানের দিকে নজর পড়ে এবং তাকে সামনে ডেকে বলে, তোমার ড্রেস আপ পুরনো আমলের, এসব এখানে চলবে না। ব্লু স্টোনে কাজ করতে হলে প্রপার ড্রেস পরে আসতে হবে। তো সেদিনের মতো গাওহান বাড়ি ফিরে আসে। পরের দিন অফিসে যেতে ভালো ড্রেস লাগবে তার, কিন্তু সমস্যা হলো তার নতুন স্যুট বুট কেনার জন্য টাকা ছিল না। তার কাছে ব্যালেন্সও ছিল মাত্র 3000 টাকার মতো। তাই সে আপসেট হয়ে বাড়ি ফিরে আসে। তবে এ সময় হঠাৎ তার গার্লফ্রেন্ড দামি স্যুটটাই এনে গাওহানকে গিফট করে। ফলে এক মুহূর্তেই গাওহানের সমস্যার সমাধান হয়ে যায়। পরের দিন অফিসে গেলে গাওহানকে মিস্টার ঝাং এর কাছে পাঠানো হয়। ঝাং দেশের বেস্ট অ্যানালিস্টদের মধ্যে একজন, তবে সে নতুন ট্রেনিদের সাথে একদমই কাজ করতে চাইতো না। সে গাওহানের ডিটেলস চেক করে দেখে তার পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা নেই। এই জন্য সে গাওহানকে নিজের আন্ডারে রাখবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। তাছাড়া তার কাছে গাওহানের মতো ইন্টার্নকে কেন পাঠানো হলো সেটা জানতে সে অপারেটরকে ফোন করে। অপারেটর জানায় স্বয়ং এমডি গাওহানকে রেফার করেছে। এটা শোনার পরেও ঝাং এমডির অর্ডারকে পাত্তা দেয় না। আসলে সে কাউকেই তেমন একটা তোয়াক্কা করতো না। সে একটা রিকমেন্ডেশন লেটার প্রিন্ট করে গাওহানকে দিয়ে বলে, তোমার জন্য এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। তুমি অন্য কারো কাছে এই রিকমেন্ডেশন লেটারটা দেখিয়ে ট্রাই করো, হয়তো অন্য কেউ তোমাকে কাজে রাখতেও পারে। এসব দেখে গাওহান আপসেট হয়ে বের হয়ে যাচ্ছিল, তখন সে খেয়াল করে ঝাং বোর্ডে কিছু একটা অ্যানালাইসিস করছে। এক নজর দেখেই গাওহান বুঝতে পারে ঝাংয়ের ক্যালকুলেশনে একটু ভুল আছে। সে মুহূর্তের ভেতরে সেটা কারেকশন করে দেয়। আর এবার ঝাং গাওহানের উপরে বেশ ইমপ্রেস হয়। এ সময় ঝাংয়ের কাছে একটা ফোন আসে এবং জানানো হয় আজকে তার একটা হেলিকপ্টার টেস্ট করতে যাওয়ার কথা। আসলে ঝাং এই ব্যাপারে ভুলেই গিয়েছিল। তাই সে দ্রুত বেরোনোর জন্য রেডি হয় এবং সাথে করে গাওহানকেও নিয়ে যায়। এরপরে তারা এয়ারপোর্টে গিয়ে হেলিকপ্টারটা দেখে। হেলিকপ্টার ফ্লাই করার আগে সেটার কিউসি রিপোর্ট তৈরি করা লাগবে। এই জন্যই মূলত ঝাংকে ডাকা হয়েছে। কিউসি রিপোর্ট হলো যে কোনো প্রোডাক্টের গুণগত মান পরীক্ষা করে ভালো বা খারাপ ব্যাপারগুলো তুলে ধরা। আর ঝাং যেহেতু একজন অ্যানালিস্ট, তাই সে কিউসি রিপোর্টে যদি অ্যাপ্রুভাল দেয় তবেই বিমানটা আকাশে ফ্লাই করানো যাবে। তো বিমানের মালিক ভেবেছিল ঝাং উপর থেকে বিমানের মডেল দেখেই কিউসি রিপোর্ট দিয়ে দেবে। কিন্তু ঝাং অত্যন্ত প্যাচালের লোক। সে টেকনিশিয়ান এনে বিমানের প্রত্যেকটা পার্টস খুলিয়ে নিজে চেক করে। এতে দেখা যায় বিমানের অধিকাংশ পার্টস নিম্নমানের। এই জন্য ঝাং জানিয়ে দেয় সে এই বিমানের কিউসি রিপোর্ট দেবে না। তখন বিমানের মালিক ঝাংকে সেটেল করার চেষ্টা করে, তবে ঝাং সৎভাবে কাজ করত।
তাই সে মালিককে বলে যদি তারা ভালো মানের পার্টস এনে আগের পার্টসগুলোকে রিপ্লেস করতে পারে তবেই সে কিউসি রিপোর্ট ভালো দেবে। এই বলে সে বেরিয়ে আসে। তবে সেদিনের পর থেকে গাওহানের কপাল খুলে যায়। সে ঝাংয়ের অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ পেয়ে যায়। ঝাং থেকে ব্লুস্টোন ব্যাংকের বিভিন্ন সেক্টরের ব্যাপারে শেখাতে থাকে। কাজের সময়ে গাওহান জানতে পারে ব্লুস্টোন মেইনলি একটা ইনভেস্টমেন্ট ব্যাংক। এদের মেইন কাজ হলো শেয়ার বিক্রি করে দেওয়া। মানে যখন কোনো কোম্পানি শেয়ার মার্কেটে নতুন শেয়ার ছাড়ে তখন ব্লুস্টোন সেই শেয়ারগুলো বিক্রি করে দেওয়ার দায়িত্ব নেয়। তবে বাই চান্স যদি শেয়ারগুলো বিক্রি নাও হয় তখন ব্লুস্টোন ব্যাংক নিজেই সেই শেয়ারগুলো কিনে নেয়। মূলত এই রিস্কের জন্যই ব্লুস্টোন ব্যাংকের এত চাহিদা। এছাড়া বিভিন্ন কোম্পানির শেয়ার ছাড়ার আগে তারা কোম্পানির প্রোডাক্টের গুণগত মানও পরীক্ষা করে, আর তার উপরে নির্ভর করে তাদের শেয়ারের মূল্য নির্ধারিত হয়। তো ঝাং একটা হেলথ কেয়ার কোম্পানির উপরে কাজ করছিল। এই কোম্পানির মালিক মার্কেটে শেয়ার ছাড়তে চাইছিল। এই জন্য সে ব্লুস্টোন ব্যাংককে হায়ার করে যাতে একটা ভ্যালুয়েবল রিপোর্ট বানিয়ে নিয়ে মার্কেটে উচ্চ মূল্যের শেয়ার ছাড়তে পারে। তো এই কাজটা ঝাংকে দেওয়া হয়। ঝাং অ্যাসিস্ট্যান্ট হিসেবে গাওহানকেও এই কাজে রাখে। তারা দুজনে ওই কোম্পানির প্রোডাক্ট চেক করে একটা রিপোর্ট তৈরি করে। প্রোডাক্টের গুণগত মান হিসেবে সেগুলো দেশের মার্কেটের জন্য ঠিকঠাক ছিল। তবে কোম্পানির মালিক তার শেয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে ছাড়তে চাইছিল। কিন্তু ঝাং এবং গাওহান জানিয়ে দেয় তাদের প্রোডাক্টে যেসব এলিমেন্ট ইউজ করা হয়েছে সেগুলো বিদেশের জন্য পারফেক্ট না। তাই বিদেশে যদি তাদের সেলসই না হয় তাহলে উচ্চ মূল্যে যারা শেয়ার কিনবে তারা তো লস খেয়ে যাবে। এই জন্য ঝাং এটার অ্যাপ্রুভাল দেয় না। এটা শুনে কোম্পানির মালিক বেশ ক্ষেপে যায়। তবে ঝাং এতে গুরুত্ব না দিয়ে গাওহানকে নিয়ে উঠে চলে আসে। এরপরে তারা দুজনে আরো কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করে, কিন্তু কোনোটাই ঝাংয়ের মন মতো হয় না। তাই সে ওদের স্টক মার্কেটে শেয়ার ছাড়ার আবেদন খারিজ করে দেয়। এদিকে গাওহান পার্সোনালি একটা কোম্পানির প্রোডাক্টের উপরে কাজ শুরু করে। এই কোম্পানির নাম লাকি ডগ। এই কোম্পানিটা পোষা প্রাণী, বিশেষ করে কুকুরের জন্য খাবার, ঔষধ ইত্যাদি তৈরি করে। গাওহান তাই নিজে দোকান থেকে লাকি ডগের খাবার কিনে বিভিন্ন কুকুরদের খাইয়ে টেস্ট করে। এরপরে এটার উপরে একটা রিপোর্ট তৈরি করে লাকি ডগের এমডি মিস মায়ের কাছে পাঠায়। সাথে আইপিও প্রপোজালও দেয়। এই আইপিও প্রপোজাল হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে আপনার একটা কোম্পানি আছে আর সেই কোম্পানিকে স্টক মার্কেটে ট্রেডিং এর সুযোগ করে দেওয়া। তো গাওহান লাকি ডগের এমডিকে আইপিও প্রপোজাল পাঠায়। এতে এমডি যদি রাজি হয় তাহলে তাদের শেয়ার স্টক মার্কেটে ছাড়তে পারলে ব্লুস্টোনও কমিশন পাবে। আর এই ব্যাংকের মেইন কাজই তো এটা। তো লাকি ডগের এমডি মিস মায়ের গাওহানের রিপোর্টটা পড়ে বেশ ইন্টারেস্টিং লাগে। এই জন্য সে ফোন করে গাওহানকে দেখা করতে বলে। গাওহানের এটাই ফার্স্ট প্রজেক্ট ছিল, তাই সে আনন্দের সাথে ঝাংকে গিয়ে ব্যাপারটা জানায়। ঝাংও গাওহানের কাছে খুব খুশি হয়। পরের দিন তারা দুজনে মিস মায়ের সাথে দেখা করে। তবে আজকে আবার মিস মায়ের মুড সুইং হয়েছে। সে এই প্রজেক্ট নিয়ে আর কাজ করতে চায় না। তবে গাওহান হাল ছাড়ে না। সে এখানে লাকি ডগের প্রোডাক্টসের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন দেয় যেগুলো স্বয়ং এমডিও জানতো না। তাই তিনি এবার গাওহানের উপরে বেশ ইমপ্রেসড হয়। মধ্যবয়সী সিঙ্গেল মহিলা হওয়ায় এমনিতেই তার ভেতরে দুষ্টু কোকিল ডাকাডাকি করে। তার উপরে আবার তার ইয়াং ছেলেদের প্রতি এক্সট্রা আকর্ষণ আছে। মানে পুরাই ব্লু ফেয়ারি লায়লার মতো আর কি। এই জন্য সে গাওহানকে বাড়িতে আসতে বলে। তারা সেখানেই প্রজেক্টের ব্যাপারে আলোচনা করবে। তো সেখান থেকে ফেরার সময়ে ঝাং গাওহানকে সাবধান করে দেয় এই মহিলার মতলব কিন্তু ভালো না। গাওহান সেখানে গেলে ফেঁসে যেতে পারে। কিন্তু তবুও গাওহানের নিজের প্রতি কনফিডেন্স ছিল, তাই সে একাই মহিলার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে গাওহান বুঝতে পারে এই মহিলার মতলব আসলেই খারাপ। মহিলা তার সাথে ঢলাঢলি শুরু করে। তবে গাওহান নিজেকে সংযত করে মহিলাকে ইগনোর করার চেষ্টা করে। এতে মহিলা রেগে যায় আর গাওহানকে শাস্তি দিয়ে বলে গাওহান যদি তার কুকুরের খাবারগুলো খেয়ে নেয় তবেই সে ব্লুস্টোনের আইপিও প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। গাওহানের চরিত্র খুব ভালো ছিল। সে কুকুরের খাবার খাবে, তাও নিজের চরিত্রে দাগ লাগাবে না। এই জন্য সে মেঝেতে বসে কুকুরের খাবার খেতে শুরু করে। এই জঘন্য ডগ ফুড খেয়ে সে কয়েকবার বমি করে, তবুও সেগুলো খেয়ে শেষ করে সে। তখন মহিলা জানায় সে আগামী সোমবারে প্রজেক্ট সাইন করে দেবে। কিন্তু সোমবারে দেখা যায় গাওহান আর ঝাং দীর্ঘক্ষণ লাকি ডগের অফিসে বসে থাকলেও ওই মহিলার কোনো দেখা পায় না। আর লাস্টে তারা জানতে পারে মহিলা গাওহানের সাথে প্রতারণা করে অলরেডি অন্য কোম্পানির সাথে আইপিও প্রজেক্ট সাইন করে নিয়েছে। এতে গাওহান প্রচন্ড আপসেট হয়, কারণ তার ইন্টার্নশিপ পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত পার্মানেন্ট হওয়ার জন্য সে তেমন কিছুই করে দেখাতে পারেনি। এদিকে ব্লুস্টোনের এমডি লি এবং ম্যানেজার মাইককে দেখা যায় তারা একটা টেকনোলজি কোম্পানির আইপিও প্রপোজাল নিয়ে বেশ টেনশনে ছিল। এটা অনেক বড় কোম্পানি। এই কোম্পানির শেয়ার যদি তারা স্টক মার্কেটে ছাড়তে পারে তাহলে অনেক টাকা কমিশন পাবে। কিন্তু কোম্পানিটা তাদের প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। লি চাইছিল না এত বড় ডিল হাতছাড়া হয়ে যাক এবং অন্য কোনো কোম্পানি সেটা বাগিয়ে নিক।
এই জন্য সে নতুন করে একটা আইপিও রিপোর্ট তৈরি করে এবং ব্লুস্টোনের সবগুলো ডিপার্টমেন্টের হেডকে মিটিংয়ে ডাকে। সেখানে ঝাংও উপস্থিত ছিল। এই প্রজেক্টের জন্য ব্লুস্টোনের সব ডিপার্টমেন্ট হেডের সাইনের প্রয়োজন ছিল। এমডির কথায় সবাই রিপোর্টে সাইন করলেও ঝাং সাইন করে না। সে আজ পর্যন্ত নীতিবিরুদ্ধ কোনো কাজ করেনি, তাই এমডির নির্দেশ অমান্য করে সে উঠে চলে যায়। তবে এমডি লি এত সহজে হাল ছাড়ে না। ব্লুস্টোনের জন্য এই টেক কোম্পানির প্রজেক্ট পাওয়াটা খুব জরুরি। সে জানে কোনো রকমের লোভ দেখিয়ে ঝাংকে রাজি করানো সম্ভব না, তাই সে এবার গাওহানকে টার্গেট করে। যেহেতু গাওহান ঝাংয়ের খুব ক্লোজ, এছাড়া ঝাং গাওহানকে খুব বিশ্বাসও করে। এই জন্য লি গাওহানের সাথে দেখা করে এবং তাকে অফার দেয়, যদি তুমি এই রিপোর্টে ঝাংয়ের সাইন এনে দিতে পারো তাহলে তোমার চাকরি পার্মানেন্ট করে দেওয়া হবে এবং প্রমোশনও দেওয়া হবে। সেই সাথে তোমাকে একটা দামি ফ্ল্যাটও গিফট করা হবে। মধ্যবিত্ত গাওহান এরকম লোভনীয় অফার পেয়ে কনফিউশনে পড়ে যায়। লিয়ের সাথে আলোচনার পরে সে অফিসে ফিরে আসে এবং ঝাংয়ের কাছে গিয়ে তাকে এইচসি কোম্পানির রিপোর্টে সাইনের জন্য রাজি করানোর চেষ্টা করে। তবে ঝাং নিজের সিদ্ধান্তে অটল। সে জানায় গতদিন মিটিংয়ে লি ফেক রিপোর্ট দেখিয়ে সবাইকে সাইন করিয়েছে। এই এইচসি কোম্পানিতে কোনো এক্সপার্ট টেকনিশিয়ান নেই, ওরা সাধারণ কর্মীদের দিয়ে প্রোডাক্ট তৈরি করাচ্ছে। এই জন্য সে কোনোভাবেই ওদেরকে অ্যাপ্রুভাল দেবে না। উল্টো ঝাং গাওহানকে দায়িত্ব দেয় সে যেন এইচসি কোম্পানির সব ডিটেলস ঘাটাঘাটি করে এবং ওদের সমস্যাগুলো উল্লেখ করে একটা রিপোর্ট বানায়। আর ঝাং এই রিপোর্টটা ইউরোপে পাঠাবে যাতে এই কোম্পানিটা কোনোভাবেই স্টক মার্কেটে শেয়ার না ছাড়তে পারে। তো গাওহান রিসার্চ করে এবং একটা রিপোর্টও তৈরি করে, কিন্তু তার মনের ভেতরে খারাপ উদ্দেশ্য ছিল। সে ঝাংকে দিয়ে সমস্যার রিপোর্ট সাইন করানোর সময়ে কৌশলে লিয়ের দেওয়া অ্যাপ্রুভাল রিপোর্টেও সাইন করিয়ে নেয়। যেহেতু ঝাং গাওহানকে অনেক বিশ্বাস করত, তাই সে রিপোর্ট না পড়েই সাইন করে দেয়। এরপরে ঝাং জানায় সে গাওহানের চাকরি পার্মানেন্ট করার জন্য সুপারিশ করবে। এটা শুনে গাওহান এক মুহূর্তের জন্য ভাবে সে ঝাংয়ের সাথে বেইমানি করবে না। কিন্তু ঝাং যখন বলে গাওহানের চাকরি পার্মানেন্ট হওয়ার মাত্র 80% সিওরিটি সে দিতে পারবে, তখন আবারও গাওহান আপসেট হয়ে যায়, কারণ লি তাকে চাকরি পার্মানেন্ট হওয়ার 100% সিওরিটি দিয়েছিল। তো এই লোভে শেষ পর্যন্ত গাওহান ঝাংয়ের সাথে বেইমানি করে এবং সাইন করা অ্যাপ্রুভাল রিপোর্টটা লিয়ের হাতে তুলে দেয়। তারপরে তারা যখন এইচসি কোম্পানির সাথে ডিল ফাইনাল করছিল তখন গাওহান আরেকটা ট্রিক্স খাটায়। সে ঝাংয়ের জন্য এইচসি কোম্পানির উপরে ইনভেস্টিগেশন এবং রিসার্চ করে যে রিপোর্টটা বানিয়েছিল সেটা ওদের কাছে শো করে। রিপোর্টের ডিটেলস সহ কোম্পানির সব দুর্নীতির কথা লেখা আছে। এটা দেখে কোম্পানির অথরিটি বেশ ঘাবড়ে যায়। এগুলো প্রকাশ হয়ে গেলে তো তাদের মার্কেট ভ্যালু একদম কমে যাবে। এই জন্য বাধ্য হয়ে ওরা ব্লুস্টোনকে 5% কমিশনের অফার দেয়। এরাও এই অফারে রাজি হয়ে যায়। গাওহানের এমন কাজে এমডি লি খুবই খুশি হয়, তাই সে গাওহানকে প্রমোশন সহ চাকরি পার্মানেন্ট করে দেয়। কিন্তু ঝাং গাওহানের এই বেইমানিটা সহ্য করতে পারে না। এরকম একজন বেইমানের সাথে একই অফিসে তার চাকরি করার রুচি নেই। এই জন্য সে রাগে দুঃখে ব্লুস্টোনের চাকরি থেকে রিজাইন দিয়ে বেরিয়ে যায়। এদিকে গাওহান নতুন ফ্ল্যাট গিফট পেয়ে গার্লফ্রেন্ডকে সেটা দেখাতে নিয়ে যায়। তার গার্লফ্রেন্ড গাওহানের এত উন্নতি দেখে আনন্দে লাফাতে থাকে। পরবর্তী কয়েক মাসে গাওহানের লাইফ পুরো পাল্টে যায়। সে অফিস থেকে দামি একটা গাড়িও পায়। ততদিনে এমডি লি প্রমোশন পেয়ে ব্লুস্টোন ব্যাংকের প্রেসিডেন্ট হয়ে যায়। তাই সে গাওহানকেও আরও প্রমোশন দিয়ে আইবিডি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার বানিয়ে দেয়। এখন থেকে গাওহান লিয়ের সাথে সমস্ত ইন্টারন্যাশনাল ডিলগুলো সামলাবে। গাওহান দ্রুতই লিয়ের ক্লোজ হয়ে যায়। একদিন পার্টি শেষ করে তারা দুজনে একসাথে একটা হোটেলে রাতও কাটিয়ে দেয়। যেই গাওহান চরিত্রে দাগ লাগাতে দেবে না বলে একসময় নোংরা দুর্গন্ধযুক্ত কুকুরের খাবার খেতেও দ্বিধাবোধ করেনি, সে আজ সব ভুলে নিজের নীতিনৈতিকতা থেকে শুরু করে চরিত্র, পার্সোনালিটি সব নষ্ট করে ফেলে। তবুও তার ভেতরে কোনো অনুশোচনা দেখা যায় না। তো যাই হোক, এদিকে ঝাংকে দেখা যায় সে আর কোনো কোম্পানিতে জয়েন না করে নিজেই একটা কনসাল্টিং ফার্ম খুলে ফেলে। মানে সে এখন থেকে নিজেই ক্লায়েন্টদের শেয়ার মার্কেটের ব্যাপারে পরামর্শ দেবে। অন্যদিকে লিকে দেখা যায় সে ব্লুস্টোনের সব ডিপার্টমেন্টের হেডদের নিয়ে মিটিং বসিয়েছিল। সে এবার ঝাউনিং নামের একটা কোম্পানির আইপিও শেয়ার মার্কেটে আনতে চাইছিল। এই জন্য আইপিও প্রপোজাল রেডি করার কাজটা সে গাওহানকে দিতে চাইছিল। তবে সিনিয়ররা অনেকেই এর বিরোধিতা করে। গাওহান এখনো তেমন অভিজ্ঞ না, সে জাস্ট কয়েক মাস ধরে এখানে চাকরি করছে। তাকে এত বড় প্রজেক্ট দেওয়া হবে এটা অনেকেই মানতে পারছিল না। তবে লি স্পষ্ট জানিয়ে দেয় এই কাজের দায়িত্ব গাওহানকেই দেওয়া হবে। আসলে লি যে গাওহানকে পছন্দ থেকে কাজটা দিচ্ছে তা কিন্তু না। মূলত ঝাউনিং কোম্পানি একটা নতুন টেকনোলজি নিয়ে কাজ করছে, আর এই কোম্পানির মালিক হলো গাওহানের ইউনিভার্সিটির সেই বন্ধু ফেং এর বাবা মিস্টার সু। তাই লি গাওহানের মাধ্যমে সুয়ের কাছ থেকে অ্যাপ্রুভাল করে নিতে চাইছিল। এই জন্যই সে সবার সাথে ঝামেলা করে হলেও গাওহানকে কাজটা পাইয়ে দেয়। তো গাওহান লিয়ের কথা মতো একটা প্রপোজাল ফাইল রেডি করে
এরপরে সে তার বন্ধু এবং বন্ধুর বাবা সুয়ের সাথে দেখা করতে যায়। মিস্টার সু গাওহানকে ঝাওনিং কোম্পানির প্রজেক্টের ব্যাপারে বিস্তারিত জানায়। এদের প্রজেক্টটা মূলত হাইড্রোজেন উৎপাদন করে সেগুলো ঠিকঠাকভাবে সাপ্লাই করা। এরা এমন একটা যন্ত্র বানাচ্ছে যেটা দিয়ে বাতাস এবং সোলার এনার্জির মাধ্যমে পানিকে হাইড্রোলাইজ করে সেখান থেকে হাইড্রোজেন উৎপাদন করবে। এরপরে সেই হাইড্রোজেন কোনো রিস্ক ছাড়াই প্রয়োজন মতো জায়গায় ট্রান্সফার করতে পারবে। আর এই হাইড্রোজেন দিয়ে তারা খুব কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এছাড়া এটা একদমই ইকো ফ্রেন্ডলি। তারা যদি একবার যন্ত্রটা মার্কেটে আনতে পারে তাহলে তাদের প্রতিদ্বন্দ্বী নিউডি কোম্পানির একচেটিয়া বাজার নষ্ট হয়ে যাবে। ফলে কম দামে বিদ্যুৎ উৎপাদন হলে মানুষের অনেক উপকার হবে। তো সব শোনার পরে গাওহান মিস্টার সুকে বোঝায় এত বড় প্রজেক্টের জন্য তো শুধু আইপিওর টাকা যথেষ্ট না, তাদের আরো অনেক টাকার প্রয়োজন। এক্ষেত্রে তারা চাইলে ব্লুস্টোন ব্যাংক তাদেরকে টাকা ইনভেস্ট করতে রাজি আছে। কিন্তু ব্লুস্টোনের প্রপোজাল ফাইলটা দেখে সে তেমন পছন্দ করে না। ফলে গাওহান খালি হাতেই ফিরে আসে। লি তখন গাওহানকে আরেকটা প্রপোজাল ফাইল রেডি করে দেয়। আর এবারের প্রপোজালে উল্লেখ থাকে যদি স্টক মার্কেটে ঝাওনিং এর শেয়ারের প্রাইস 10 টাকার নিচে নেমে যায় তাহলে ব্লুস্টোনের কাছে ঝাওনিং এর যতগুলো শেয়ার থাকবে ঝাওনিং সব শেয়ার 10 টাকায় কিনে নেবে। অথবা সেকেন্ড অপশন হলো মার্কেট প্রাইস 10 টাকার নিচে নেমে গেলে ঝাওনিং তাদের শেয়ারের 10% অংশ ব্লুস্টোনকে দিয়ে দেবে। আর এই শর্তের বিনিময়ে ব্লুস্টোন ঝাওনিং এর প্রজেক্টে ইনভেস্ট করবে। মিস্টার সু এবং ফেং দুজনেই কনফিডেন্ট ছিল তাদের যন্ত্রের যা ডিমান্ড তাতে শেয়ার ছাড়লে শেয়ারের প্রাইস বাড়তেই থাকবে, তাদের প্রাইস ড্রপ করার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া যেহেতু ব্লুস্টোন ব্যাংকে গাওহানও ইনভলভ আছে তাই তারা ভরসা করে পরবর্তী কোনো ঝামেলা হলে ব্লুস্টোন তাদের পাশে থাকবে। এই বিশ্বাস থেকে মিস্টার সু ডিল কনফার্ম করে দেয়। কিন্তু তারা তো জানতো না এই সবই লিয়ের একটা ট্রিক্স। সে সবকিছুর আড়ালে বড় মাপের গেম খেলছে। গাওহান যে সময়ে মিস্টার সুয়ের সাথে ডিল করছিল ঠিক একই সময়ে লি ম্যানেজার মাইককে মর্স টেকনোলজি কোম্পানিতে পাঠায়। ঝাওনিং কোম্পানির যন্ত্র বানাতে যে মেইন এলিমেন্ট লাগতো সেটাই মর্স টেকনোলজি কোম্পানি থেকেই কেনা হতো। ম্যানেজার মাইক মর্স টেকনোলজির সাথে গোপনে একটা ডিল করে ঝাওনিং কোম্পানি স্টক মার্কেটে শেয়ার ছাড়ার পরে তাদের প্রাইস বাড়তেই থাকবে। আর ঠিক সেই মুহূর্তে মর্স টেকনোলজি ঝাওনিং কোম্পানিকে এলিমেন্ট পাঠানো বন্ধ করে দেবে। আর এই নিউজটা লিক হওয়া মাত্রই ঝাওনিং কোম্পানির শেয়ার প্রাইস ধপধপ করে নামতে শুরু করবে। যখনই তাদের শেয়ার প্রাইস 10 টাকার নিচে নেমে যাবে তখন ব্লুস্টোন ডিল অনুযায়ী মিস্টার সুয়ের কাছ থেকে 10% শেয়ার নিয়ে নেবে আর বাকি শেয়ারগুলো নিউডি কোম্পানি কিনে নেবে। এতে ঝাওনিং কোম্পানির পুরো কন্ট্রোল নিউডি কোম্পানির হাতে চলে যাবে। তখন তারা ঝাওনিং কোম্পানির যন্ত্রটা দখল করে নিজেরাই মার্কেটে সেল করতে পারবে। আসলে ব্লুস্টোন এবং নিউডি কোম্পানি ঝাওনিং কোম্পানির ওই হাইড্রোজেন বানানোর যন্ত্রটা হাতানোর জন্যই এসব প্ল্যানিং করছিল। তো যাই হোক, কয়েকদিনের ভেতরেই ঝাওনিং কোম্পানির পাবলিক শেয়ার মার্কেটে ছাড়া হয়। শেয়ারের প্রাইস বাড়তে দেখে মানুষ ধুমসে শেয়ার কিনতে শুরু করে। ব্লুস্টোনে একজন ক্লিনার ছিল যে পুরো অফিস পরিষ্কার করত আর কি। তার স্ত্রী খুব অসুস্থ ছিল যার সার্জারির প্রয়োজন। এই ক্লিনারের কাছে রিটায়ারমেন্টের কিছু টাকা ছিল। ঝাওনিং কোম্পানির শেয়ার প্রাইস বাড়ছে শুনে সেও টাকাগুলো এখানে ইনভেস্ট করতে চায়। তাই সে গাওহানের সাথে এই ব্যাপারে আলোচনা করে। যদিও গাওহান বলে স্টক মার্কেট যেমন মানুষকে বড়লোক বানিয়ে দেয় তেমনি আবার পথের ফকিরের লেভেলেও নামিয়ে দেয়। কিন্তু তবুও ক্লিনারের আগ্রহ দেখে গাওহান তাকে ঝাওনিং কোম্পানির শেয়ারে ইনভেস্ট করার পরামর্শ দেয়। এদিকে ঝাংকে তখন দেখা যায় সেও ঝাওনিং কোম্পানির স্টক এক্সচেঞ্জের উপরে নজর রাখছিল। সে ট্রেডিং চার্ট পর্যবেক্ষণ করে রিভার্স পয়েন্ট দেখতে পায়। ট্রেডিং চার্টে সে 9টা ক্যান্ডেল ডিটেক্ট করে। ক্যান্ডেলের সংখ্যা 9 থেকে 13-র ভেতরে চলে যাওয়া মানে বুঝতে হবে ট্রেডিং রিভার্স করবে বা উল্টো দিকে মুভ করবে। মানে সহজে বলতে গেলে শেয়ারের প্রাইস আর বাড়বে না। এই মুহূর্তে হয় প্রাইস একই থাকবে না হয় প্রাইস কমতে শুরু করবে। তবে ঝাং বুঝতে পারে এই ঝাওনিং এর স্টক শেয়ারের পেছনে বড় কোনো সিন্ডিকেট কাজ করছে। এই জন্য সে বেশ বিচলিত হয়ে পড়ে। সে মোটামুটি শিওর হয়ে গিয়েছিল শীঘ্রই এই মার্কেট ক্র্যাশ করতে চলেছে। তাই এই ব্যাপারে আলোচনার জন্য সে তার এক ফরেনার বন্ধুর সাথে দেখা করে যে তার মতোই একজন অ্যানালিস্ট। ঝাং তাকে একটা চার্ট বানিয়ে বলে তার মনে হচ্ছে বড় বড় কয়েকটা কোম্পানি ঝাওনিং এর শেয়ার কিনে স্টক করে রাখছে। আর এর পেছনে হয়তো ব্লুস্টোন দায়ী, কারণ ব্লুস্টোন ও ঝাওনিং এর অন্যতম একটা মেজর শেয়ার হোল্ডার। তারা হয়তো এখানে বড় কোনো প্ল্যান করছে, তাই তাদের দ্রুত এই ব্যাপারে ক্লায়েন্টদের জানানো উচিত। কিন্তু ঝাংয়ের এই বন্ধু অলরেডি ব্লুস্টোন এবং নিউডি কোম্পানির কাছে টাকা খেয়ে বসেছিল। এই জন্য ঝাং আপসেট হয়ে উঠে চলে আসে। এদিকে লি আবার একটা ট্রিক্স খাটায়। সে এবার গাওহানের পেছনে লাগে। লি গাওহানকে ডিনারে ডাকে এবং ঠিক একই সময়ে লি গাওহানের বাড়িতে একটা পার্সেল পাঠায়। সেই পার্সেলটা গাওহানের গার্লফ্রেন্ড রিসিভ করে, মানে ওরা এখন লিভ টুগেদার করে আর কি। তো এদিকে লি আর গাওহান ডিনার করছিল, তখন লি গাওহানকে বিভিন্ন আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে তার বাড়িতে কিছু একটা ঝামেলা হয়েছে।
লিয়ের ইঙ্গিত বুঝতে পেরে গাওহান দ্রুত বাড়িতে চলে যায় এবং দেখে যে তার গার্লফ্রেন্ড জিনিসপত্র প্যাক করে চলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। কি সমস্যা হয়েছে বোঝার আগেই গাওহানের গার্লফ্রেন্ড তাকে একটা পেপার ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিস্মিত হয়ে গাওহান পেপারটা খুলে দেখে এটা আসলে হোটেলের রিসিট। মানে কিছুদিন আগে পার্টি শেষ করে গাওহান আর লি একসাথে রাত কাটিয়েছিল। এই জন্য এই রিসিটের বুকিংয়ে গাওহান আর লি দুজনেরই নাম লেখা আছে। লি এই রিসিটটাই মূলত পার্সেল করে গাওহানের গার্লফ্রেন্ডকে পাঠিয়েছিল, যাতে গাওহান অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছে এটা দেখে সে ব্রেকআপ করে চলে যায়। আর শেষ পর্যন্ত লিয়ের প্ল্যানটা ঠিকই সাকসেস হয়। তো গার্লফ্রেন্ড বেরিয়ে যাওয়ার পরে তাকে খুঁজতে গাওহানও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে গিয়ে হঠাৎ গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং সে চোট পেয়ে সেন্সলেস হয়ে যায়। এরপরে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু জ্ঞান ফেরে না। এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মর্স টেকনোলজি ঝাউনেং কোম্পানিকে এলিমেন্ট সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। ফলে ঝাউনেং কোম্পানির $1 বিলিয়ন অর্ডার ক্যান্সেল হয়ে যায়। আর এত বড় অর্ডার ক্যান্সেল হলে তো স্টক মার্কেটে প্রভাব পড়বেই। অর্ডার ক্যান্সেল হওয়ায় বিনিয়োগকারীরা ঝাউনেং এর উপর থেকে নিজেদের সব ইনভেস্টমেন্ট তুলে নিতে শুরু করে। ফলে ঝাউনেং এর শেয়ার প্রাইস ক্রমাগত কমে যেতে থাকে। রাতারাতি তাদের 70% প্রাইস ড্রপ করে যায়। আর এবার লি তার মোক্ষম চালটা দেয়। ব্লু স্টোনের কাছে ঝাউনেং এর 4% মেজর শেয়ার ছিল, তারা এই শেয়ারটাও মার্কেটে ছেড়ে দেয়। ফলে ঝাউনেং এর শেয়ার প্রাইস এতটাই ক্র্যাশ করে যে তাদের শেয়ার প্রাইস 10 টাকারও নিচে নেমে যায়। এসব দেখে মিস্টার সু আর ফেং খুব অস্থির হয়ে পড়ে। তারা বারবার গাওহানকে ফোন করছিল, কিন্তু সে তো হাসপাতালে পড়ে আছে, তাই তারা ওকে ফোনে পাচ্ছিল না। তারা ঠিক কি করবে ভেবেই পাচ্ছিল না। এ সময় সেখানে লি আসে এবং মিস্টার সুকে বলে তারা ডিল করেছিল শেয়ারের প্রাইস 10 টাকার নিচে নেমে গেলে হয় ঝাউনেং ব্লু স্টোনের শেয়ার 10 টাকা হারে কিনবে, অথবা ঝাউনেং ব্লু স্টোনকে বিনা শর্তে 10% শেয়ার দিয়ে দিবে। লি মিস্টার সুকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না দিয়েই বলে, আমি সেকেন্ড অপশনটা চুজ করছি, অর্থাৎ আপনি ঝাউনেং এর 10% শেয়ার এখনই ব্লু স্টোনকে দিয়ে দেন। এখানে ছুঁয়ের হাতে আর কোনো অপশন ছিল না, তাই সে বাধ্য হয়ে ব্লু স্টোনকে নিজের 10% শেয়ার লিখে দেয়। এরই মধ্যে আবার ফেং নিউজে দেখতে পায় তাদের প্রতিপক্ষ কোম্পানি নিউডি তাদের 5% শেয়ার ব্লক এক্সচেঞ্জ থেকে কিনে নিয়েছে। অর্থাৎ ব্লু স্টোন এবং নিউডির যৌথ শেয়ার মিলিয়ে ঝাউনেং কোম্পানির কন্ট্রোল এখন তাদের হাতে চলে গিয়েছে। মিস্টার ছুয়ের আর বুঝতে বাকি থাকে না এরা সবাই একসাথে প্ল্যান করে তার সর্বনাশ করেছে। এই ধাক্কা সহ্য করতে না পেরে মিস্টার সু হার্ট অ্যাটাক করে। এদিকে গাওহানকে দেখা যায় প্রায় 2 দিন পরে তার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই সে পত্রিকায় ঝাউনেং কোম্পানির সর্বনাশের নিউজটা দেখতে পায়। তাই সে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে সোজা ব্লু স্টোনে চলে যায় এবং লিকে দোষারোপ করে বলে, তুমি এত বড় অপরাধ করার জন্য আমাকে ইউজ করেছো। লিও পাল্টা উত্তর দেয়, আমি জোর করে তোমাকে দিয়ে কিছুই করাইনি, তুমি যা কিছু করেছো টাকার লোভেই করেছো, তাই আমাকে দোষ দেওয়া বন্ধ করো আর হাঙ্কি পাঙ্কি বাদ দিয়ে আবারও কাজে জয়েন করো। তবে এত বড় বিশ্বাসঘাতকতার পরে গাওহান আর চাকরি করবে না জানিয়ে দেয়। সে তখন ব্লু স্টোনের চাকরি ছেড়ে দেয়। এরপরে সে আপসেট হয়ে যখন লিফটে উঠছিল তখন তার সাথে সেই ক্লিনারের দেখা হয়। ক্লিনার কাঁদতে কাঁদতে বলে সে তার পেনশনের সব টাকা ঝাউনেং এর শেয়ারে ইনভেস্ট করেছিল, ফলে সে এখন সব টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছে। গাওহান এখানে থেকে কোনো উত্তর দিতে পারে না, সে চুপচাপ বেরিয়ে যায়। এরপরে সে হাসপাতালে মিস্টার সুকে দেখতে যায়, কিন্তু সে হাসপাতালে যাওয়া মাত্রই মিস্টার সু মারা যায়। গাওহানের কারণেই মানুষটাকে মরতে হলো। এই জন্য তার বন্ধু ফেং গাওহানকে দেখে সেখানে ক্ষেপে যায় আর কিল ঘুষি মেরে তাড়িয়ে দেয়। তো এই ঘটনার পরে গাওহান সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তাই সে সুইসাইডের জন্য একটা বিল্ডিং এর ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই মানুষজনের ভিড় জমে যায় এবং সবাই গাওহানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে ঝাং বিদেশে ট্যুর দিতে যাচ্ছিল। সে এয়ারপোর্টে ফ্লাইট ধরবে, এ সময় গাওহানের ব্যাপারে জানতে পারে। তাই সে ফ্লাইট মিস করে বিল্ডিং এর ছাদে চলে আসে। এরপরে গাওহানকে বলে, নাটক কম কর প্রিয়, আমি জানি তুই সুইসাইড করতে এখানে আসিসনি, বরং আমাকে টেনে আনতে এই ড্রামা করছিস। গাওহান তখন বলে ঝাংই একমাত্র অ্যানালিস্ট যে কিনা ব্লু স্টোন এবং নিউডির চক্রান্তটা ধরতে পেরেছিল, তাই একমাত্র ঝাংই এই পরিস্থিতি থেকে ঝাউনেং কোম্পানিকে বাঁচাতে পারবে। তাছাড়া ব্লু স্টোনের বেইমানির কারণে লক্ষ লক্ষ মানুষ পথে বসে গিয়েছে। নিরীহ মানুষগুলোর টাকা উদ্ধার করে দেওয়া তাদের দায়িত্ব। যেহেতু অনেকগুলো সাধারণ মানুষ ফেসে গিয়েছে, তাই ঝাং থেকে হেল্প করতে রাজি হয়ে যায়। তো এরপরে গাওহান তার বন্ধু ফেং এর কাছে যায় এবং তার কাছে ক্ষমা চেয়ে বলে, ব্লু স্টোন আমার সাথেও প্রতারণা করেছে, এই জন্য আঙ্কেল ছুয়ের সম্মানে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমাকে আরেকটা সুযোগ দে, আমি আবারও তোদের ঝাউনেং কোম্পানিকে আগের অবস্থায় ফিরিয়ে দেব। ফেং এখানে বন্ধুকে লাস্টবারের মতো বিশ্বাস করে, তাই গাওহান ফেংকে ঝাংয়ের সাথে দেখা করায়। এরপরে তারা অ্যানালাইসিস করতে বসে। এই মুহূর্তে নিউডি কোম্পানির কাছে ঝাউনেং এর 18% শেয়ার ছিল আর ব্লু স্টোনের কাছে 16% শেয়ার ছিল।
অর্থাৎ তারা যৌথভাবে ঝাওনিং এর 34% শেয়ার দখল করে বসে আছে। যদিও পাবলিক শেয়ার বাদ দিলে মেজরিটি শেয়ার এখনো ফেং এর আন্ডারেই আছে। কিন্তু বর্তমান মার্কেটে যা ধস নেমেছে তাতে এই মুহূর্তে তারা যদি ফান্ড রাইজিং এর মাধ্যমে প্রচুর টাকা বিনিয়োগও করে তবুও এই ড্যামেজ কন্ট্রোল করতে পারবে না। তাই ঝাং অ্যানালাইসিস করে ফেংকে দুটো অপশন দেয়। ফেং ভেবে চিনতে সবচেয়ে রিস্কি অপশনটা চুজ করে, অর্থাৎ হাই রিস্ক হাই গেইন। মানে তাদের প্ল্যান যদি কাজ করে তাহলে ফেং আবারও ঝাওনিং কোম্পানির কন্ট্রোল ফিরে পাবে, কিন্তু প্ল্যান কাজ না করলে ফেং এর হাতে যতটুকু আছে ততটুকুও সে হারিয়ে পথে বসবে। তবে এরপরও তারা হাই রিস্কের প্ল্যানটাই জেনারেট করার কাজে লেগে পড়ে। তো এর জন্য প্রথমে গাওহান লিলাই সিকিউরিটিজ নামের একটা এজেন্সিতে যায়। সেখানে গিয়ে ট্রেডিং এর জন্য ফেং এর নামে একটা বড় অ্যামাউন্টের অ্যাকাউন্ট খোলে আর এজেন্সির সব ট্রেডারকে হায়ার করে নিয়ে বলে তাদের যেভাবেই হোক ঝাওনিং কোম্পানির কন্ট্রোল ফেংকে এনে দিতে হবে। এরপরে ফেং এবং গাওহানের কাছে যত টাকা জমানো ছিল সব ইনভেস্ট করে দেয়। হঠাৎ করে ঝাওনিং কোম্পানির ট্রেডিং শুরু হওয়ায় লি একটু বিচলিত হয়ে পড়ে। আর এই ট্রেডিংগুলো করা হচ্ছিল এইচএফটি বা হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং সিস্টেমের মাধ্যমে। এটার মাধ্যমে মিনিটে হাজার হাজার ট্রেডিং করে ফেলা যায়, তাই এর জন্য টাকাও লাগে অনেক বেশি। এই জন্য লি বেশি অস্থির হয়ে পড়েছিল। সে ম্যানেজারকে খোঁজ নিতে বলে নতুন করে কে আবারও ট্রেডিং শুরু করেছে। ম্যানেজার যখন খোঁজ নিয়ে জানায় এই ট্রেডিংগুলো ফেং এর অ্যাকাউন্ট থেকে হচ্ছে, তখন লি অবাক হয়ে যায় ফেং এত টাকা কোথায় পাচ্ছে। সে ম্যানেজারকে আবারও খোঁজ নিতে বলে ফেং এত টাকা কোথায় থেকে পাচ্ছে। তবে তার আগেই ব্লুস্টোনের অফিসে ঝাং একজন অ্যারাবিয়ান হাবিবিকে নিয়ে চলে আসে। আসলে এই লোকটা ঝাংয়ের বন্ধু। সে লিকে বিশ্বাস করাতে চাইছিল এই অ্যারাবিয়ান লোকটা ফেংকে ইনভেস্ট করছে। যেহেতু অ্যারাবিয়ান প্রিন্সদের টাকার কোনো অভাব নেই, তাই লি সহজেই বিশ্বাস করে ফেলে এই লোকটার কাছ থেকেই ফেং ট্রেডিং এর এত টাকা পাচ্ছে। শুধু তাই না, ঝাং তার ইউরোপিয়ান বন্ধুদের দিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তারা সবাই ফেং এবং ঝাওনিং কোম্পানির পাশে আছে। এগুলো দেখে লি এবার খুবই টেনশনে পড়ে যায়। আসলে এটাই ছিল ঝাংয়ের প্ল্যান। সে ভংচং দেখিয়ে লিকে ঘাবড়ে দিতে চাইছিল যাতে সে কাউন্টার দিতে ঝাওনিং কোম্পানির শেয়ার কিনতে শুরু করে। আর যখনই লিয়ের ব্লুস্টোন এবং নিউডি কোম্পানি ঝাওনিং এর শেয়ার কিনতে শুরু করবে তখনই তারা শেয়ারের দাম বাড়িয়ে দেবে এবং শেষ পর্যন্ত লি তাদের ফাঁদে পা দিয়ে ফেলে। সে তার সব স্টাফদের নির্দেশ দেয় তারা যেন হাই প্রাইসে ঝাওনিং এর সমস্ত শেয়ার কিনে নেয়। ব্লুস্টোনকে শেয়ার কিনতে দেখে ঝাং শেয়ারের প্রাইস আরো বাড়িয়ে দেয়। এতে প্রাইস বেড়ে যাওয়ায় যেসব সাধারণ পাবলিক শেয়ার কিনে পথে বসে গিয়েছিল তারা আবারও নিজেদের মূলধন ফিরে পায় এবং শেয়ার বিক্রি করে দিয়ে এই বিপদ থেকে বেঁচে যায়। আর এদিকে লি তো ক্রমাগত শেয়ার কিনেই যাচ্ছিল। এভাবে এক পর্যায়ে দেখা যায় ব্লুস্টোন আর নিউডি কোম্পানি মিলিয়ে প্রায় 50% শেয়ার কিনে ফেলেছে। সব কোম্পানিরই পাবলিক শেয়ার কেনার একটা নির্দিষ্ট লিমিট আছে। ব্লুস্টোন এবং নিউডি সেই লিমিট পার করে ফেলে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ঝাং এসএফসি কমিশনে অভিযোগ জানিয়ে দেয় এবং আবেদন করে ঝাওনিং কোম্পানির ট্রেডিং বন্ধ করে দেয়। ফলে লি এখন আর কোনো শেয়ার বেচাকেনা করতে পারবে না। তাছাড়া এই সপ্তাহে আজকে স্টক মার্কেটের লাস্ট ওয়ার্কিং ডে ছিল। আপাতত 2 দিন স্টক মার্কেট বন্ধ থাকবে এবং আগামী সোমবারে আবারও স্টক মার্কেট খুলবে। লিয়ের প্ল্যান ছিল সোমবারে স্টক মার্কেট খোলা মাত্রই তারা আরও কিছু শেয়ার কিনে নেবে। এরপরে মেজরিটি শেয়ার দেখিয়ে ঝাওনিং কোম্পানির কন্ট্রোল নিয়ে নেবে। কিন্তু ঝাং ওদের চেয়ে এক ধাপ এগিয়ে ছিল। সে গাওহান এবং ফেংকে নিয়ে আরেক প্ল্যান বানিয়ে রেখেছিল। প্ল্যানটা হলো এখনো এই মুহূর্তে যেহেতু ফেং ঝাওনিং কোম্পানির মেজরিটি শেয়ারের মালিক, তাই ফেং কোম্পানির সব কর্মচারীদের ছাঁটাই করে দেবে আর সেম কর্মচারীদের নিয়ে নতুন আরেকটা কোম্পানি খুলবে। যখন ঝাওনিং কোম্পানিতে আর কোনো স্টাফ থাকবে না তখন তো কোম্পানিরও আর কোনো ভ্যালু থাকবে না। স্টাফ ছাড়া কোম্পানির আবার কি বা থাকে, তাই না? তো ফেং বেশি বেতন এবং বোনাসের লোভ দেখিয়ে ঝাওনিং এর স্টাফদের নতুন কোম্পানিতে সরিয়ে নেয়। এরপরে সোমবার যখন স্টক মার্কেট খোলে তখন লি বড় সড়ো ধরা খেয়ে যায়। তার হাতে এখন এমন একটা কোম্পানির শেয়ার আছে যাদের না আছে কোনো স্টাফ, না আছে কোনো প্রোডাক্ট। তাই গতদিন তারা হাই প্রাইজে যত শেয়ার কিনেছে সবটাই লস হয়ে গেল। আর এভাবেই ওরা 3 জনে মিলে লিয়ের উপর প্রতিশোধ নেয়। তবে প্রতিশোধের চক্করে তারা 3 জনই স্টক মার্কেটের অনেক রুলস ভঙ্গ করেছে। এই জন্য তাদের উপরে ইনকোয়ারি হয় এবং তারা বিভিন্ন মেয়াদে সাজা পায়। যেমন ফেং যেহেতু কোম্পানির মালিক আর তার কোম্পানিকে নিয়ে যেহেতু এত কাহিনী, এই জন্য তাকে 4 বছরের জেল দেওয়া হয়। পাশাপাশি 5 বছরের জন্য স্টক মার্কেটের ট্রেডিং এর জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। আর ঝাং এবং গাওহান উভয়ে যেহেতু কাণ্ডটা ঘটিয়েছে তাই 2 জনকেই 6 মাসের জেল, পাশাপাশি স্টক মার্কেটে 3 বছরের জন্য ব্যান করা হয়। এছাড়া তাদের লাইসেন্সও 3 বছরের জন্য সাসপেন্ড করা হয়। এছাড়া লিকে তার অপরাধের জন্য 7 বছরের জেল দেওয়া হয় এবং 8 বছরের জন্য স্টক মার্কেটে ব্যান করা হয়। ব্লুস্টোনের ম্যানেজারও যেহেতু লিয়ের সাথে জড়িত ছিল তাই তাকেও 5 বছরের জেল দেওয়া হয় এবং 5 বছরের জন্য ব্যান করা হয়।
আর এভাবেই সব অপরাধীকে শাস্তি দেওয়ার মাধ্যমে মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, কর্পোরেট দুনিয়াটাকে আমরা যেমনটা দেখি সেই দুনিয়া তার চেয়েও অনেক বেশি জটিল। এই মুভিতে ব্লুস্টোন ব্যাংকের যে চিত্র তুলে ধরা হয়েছে, বাস্তবে এরকম অনেক ইনভেস্টমেন্ট ব্যাংক সেম ভাবে দুর্নীতি করে চলেছে। আর এই জন্যই দুনিয়ার 800 কোটি মানুষের ভেতরে মাত্র 1% মানুষ পুরো দুনিয়ার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত ধনীরা আরো বেশি ধনী হতে থাকবে আর গরিবেরা আরো বেশি গরিব হয়ে যাবে। তাই মূলত আমরা ফেসে আছি পুঁজিবাদের ভয়ঙ্কর সিন্ডিকেটের ভেতরে। যাই হোক, আজকে এই পর্যন্তই। নিজের কষ্টার্জিত অর্থ ইনভেস্টের আগে সতর্ক হন, ভালোভাবে খোঁজ নিয়ে তবেই ইনভেস্ট করুন। মনে রাখবেন, পথে বসার চেয়ে অল্প লাভ করা ভালো। আর একেবারে কিছু না করার থেকে সিনেপ্লেক্স 52 চ্যানেলের এক্সপ্লেনেশন ভিডিও দেখা আরো অনেক ভালো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।